ব্যাস এখন সবগুলো তারই ছিঁড়ে ফেলেছে। এমি কি জানে, ও শুধু তুর্যর স্বপ্নই নষ্ট করেনি, নিজের ভবিষ্যতও শেষ করে দিয়েছে। তুর্য যা টাকা পায় সব তো ওর পিছনেই খরচ করে। আহনাফ চিৎকার দিয়ে বলল। চুপ, একদম চুপ। আহনাফের চিৎকারে ইভান চুপ হয়ে গেল। বাকিরা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আহনাফ বলল, খোঁচা দিচ্ছিস? এই কথা বারবার বলার কোনো প্রয়োজন আছে? অরুর খরচ তুর্য দিচ্ছে, এটা বলে কি বোঝাতে চাচ্ছিস? ইভান শান্ত কণ্ঠে বলল, আমি এমন কিছু বোঝাতে চাইনি। গিটারের তার আবার লাগানো যাবে, আমি না হয় লাগিয়ে দেব। তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো, গিটারটা নিয়ে বাইরে চলে গেল। অরুণিকা আরাফের কাছে সে দাঁড়িয়ে বলে। আরাফ অরুণিকার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে বলে। ওরু কিচ্ছু হবে না। অরুণিকা ফুপিয়ে কেঁদে উঠল। আহনাফ অরুণিকার হাত ধরে তাকে বাইরে নিয়ে গেল। সেদিনই তুর্য আবারও গিটারের তার লাগিয়ে নিল, কিন্তু বাসায় আসার পর সে অরুণিকার দিকে একবারও তাকালো না। অরুণিকাও তুর্যের কাছে যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর পর তুর্যের দিকে তাকাচ্ছে। পরের দিন সকালে ওর স্কুলের জামা পরে গেটের বাইরে দাঁড়িয়ে রয়। আরাফ তৈরি হয়ে এলে তারাও বের হবে। তখনই তুর্য গিটার কাঁধে নিয়ে বাসা থেকে বের হতে অরুণিকার মুখোমুখি হলো। অরুণিকা তুর্যকে দেখে একপাশে সরে দাঁড়ায়। তুর্য কোনো কথা না বলে চলে গেল। যতক্ষণ তুর্যকে দেখা যাচ্ছিল, অরুণিকা ততক্ষণই সেদিকে তাকিয়েছিল, কিন্তু তুর্য একবারও পেছনে ফিরে তাকালো না। স্কুলে যাওয়ার সময় রিকশায় বসে অরুণিকা আরাফকে বলল, আরাফ, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। আমাদের বাবা মা কোথায়? আরাফ একবার অরুণিকার দিকে তাকায়, তারপর চোখ সরিয়ে সামনে তাকিয়ে বলল, আমাদের বাবা মা নেই, সবার তো বাবা মা আছে। কিন্তু তোমার জন্য আমরা আছি। কিন্তু রকস্টার আমাকে ভালোবাসে না। আমি তো ভালোবাসি। ইভানও আমাকে ভালোবাসে না, সবাই আমাকে বকা দেয়, তুমিও বকা দাও। বাবা মা থাকলে বকতো না। কে বলেছে বকতো না? আমার বন্ধুদের তো বকে না। বকে, সবাইকেই বকে। আরাফ অরুণিকার হাত ধরে বলল, যখন ইমন ছোট ছিল তখন সন্ধ্যায় দেরিতে বাসায় ফিরলে মা কান টেনে দিত। এখন সেই কান ইভান টেনে দেয়। যখন তুর্য ভাত খেতে চাইতো না, মা এক ধমক দিয়ে তাকে ভাত খাওয়ানোর জন্য ডাইনিংয়ে বসাতো। আর এখন তাহমিদ অরুকে ধমক দিয়ে খেতে বসায়। আহনাফ একটুও পড়তে চাইতো না, মা বকা দিয়ে পড়তে বসাতো। এখন ইভান তোমাকে আর তুর্যকে বকা দিয়ে পড়তে বসায়। মানেই তো কি হয়েছে? ইভান আর তাহমিদ আছে, আহনাফ আছে, ইমন, তুর্য আর আমি আছি। আর আমাদের সাথে অরুণিকা আছে। আমরা সবাই একজন আরেকজনের জন্য আছি। বাবা মা কি আর কখনো আসবে না? না, ওরা চলে গেছে। আমাদের বলে গেছে একসাথে থাকার জন্য। সবার বাবা মা কিন্তু কেউ না কেউ থাকেই। সৃষ্টিকর্তা কোনো না কোনো আপনজন তার কাছ থেকে নিয়ে আসে। হয়তো কোনো নামের সম্পর্ক, হয়তোবা আত্মার। আরাফ, আমি তোমার কথা বুঝতে পারছি না। আরাফ হেসে অরুণিকাকে বলে, বাসায় গিয়ে তোমার রকস্টারকে সরি বলবে, ঠিক আছে? অরুণিকা স্কুল থেকে ফেরার পর খাতা কলম নিয়ে বসে পড়ল। ইভান তা দেখেই বলে, আজকে নিজের থেকে পড়তে বসেছ, বাহ, গুড গার্ল। অরুণিকা ইশারায় ইভানকে চুপ থাকতে বলল। এরপর তুর্য বাসায় আসার পর অরুণিকা তার সামনে এসে দাঁড়ালো। তুর্য অরুণিকার দিকে তাকিয়ে রয়। অরুণিকা একটা চিরকুট এগিয়ে দিল। তুর্য অরুণিকার সামনে হাঁটু কেড়ে বসে চিরকুটটা নেয়। অরুণিকা তার দোকান ধরে দাঁড়িয়ে রয়। তুর্য অরুণিকার দিকে অবাক হয়ে তাকাতে তাকাতে চিরকুটটা খুলে। চিরকুটে কাঁচা হাতে ইংরেজি অক্ষরে লেখা সরি, পাশে কাঁচা হাতে আঁকা ফুল আর হাসির চিহ্ন। তুর্য চিরকুটটা দেখে চোখ বন্ধ করলো। অরুণিকা বলল, সরি রকস্টার, আমি আর তোমার গিটার ধরবো না। তুর্য চোখ খুলে অরুণিকার হাত দুটো তার হাতের মুঠোয় আবদ্ধ করে বল, সরি টুইঙ্কেল, আমার অনেক রাগ উঠে গিয়েছিল, তাই বকা দিয়ে ফেলেছি। পরে অনেক কষ্ট লাগছিল, কিন্তু কিভাবে তোমার অভিমান ভাঙাবো বুঝতে পারছিলাম না। তুমি কি এখনো রাগ করে আছো আমার সাথে? না, আমি কেন রাগ করবো বলো রকস্টার? তুমি কি রাগ করেছো আমার সাথে? না, একদমই না। আই লাভ ইউ মাই টুইঙ্কেল।
অরুণিকা তুর্যকে জাপটে জড়িয়ে ধরল। তুর্য অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিল। শেষমেশ একদিন পর তাদের মান অভিমান ভাঙল। বাকি পাঁচজন তাদের দিকে তাকিয়ে রইল। এরপর তুর্য ইভানের সামনে দাঁড়িয়ে বলল, তোরা পাঁচজন আমার ছোটবেলার বন্ধু। আমি আমার পরিবার হারানোর আগে থেকে তোদের পেয়েছি। তোরা এখনো আছিস। তোরা সবাই আমার প্রেরণা। কিন্তু বাবা মাকে হারানোর পর টুইঙ্কেলকে পেয়েছে। হয়তো আল্লাহ ওকে দিয়ে আমার কষ্টটা হালকা কমিয়ে দিয়েছিল। এর আগে টুইঙ্কেল আমার জন্য কিছুই ছিল না। তাই এই কথায় কেউ বলিস না যে আমি টুইঙ্কেলের পড়াশোনায় খরচ চালাচ্ছি। আমার স্বপ্নের একটা অংশ আমার টুইঙ্কেল। আমরা সবাই এক। ওর খরচ আমি দিয়ে আরব দিক, একই কথা। আমি ওর আপন ভাই না। আমি নিজেও ওকে কখনো আমার বোন বলবো না। কিন্তু আমার কাছে রক্তের সম্পর্ক চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আত্মার সম্পর্ক। টুইঙ্কেলের সাথে আমার একটাই সম্পর্ক, আর সেটা হলো আত্মার। আমি 1000 বার বলবো, আমি ওর ভাই না। আমি চাই না ওর ভাই হতে। কিন্তু একটা ভাই যে দায়িত্ব নিতে পারে না, তার সব দায়িত্ব আমি নেব। আরাব তুর্যকে পেছন থেকে জড়িয়ে ধরল। আহনাফের চোখ ছলছল করছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বাসা থেকে বেরিয়ে গেল। তাহমিদ আর ইমনের ঠোঁটে প্রশান্তির হাসি। ইভান মাথা নিচু করে বলে, অরুণিকা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমি কাউকে বলবো না। রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে ফেলে। মাও আমাকে আর ইমনকে কত কিছু বলতো। এবার ইমন বলল, জানি ভাই, তুই কাকে কতটা ভালোবাসিস। তোর আর আর্নাফের সমস্যা এক জায়গায়, ভালোবাসাটা প্রকাশ করতে পারিস না আর হুটহাট রেগে যাস। ইভান অরুণিকার দিকে তাকালো। অরুণিকা তার ড্রয়িং খাতাটা উল্টে পাল্টে দেখছে। ইভান তার পাশে বসে বলল, পড়বে না? অরুণিকা আরাফের দিকে তাকিয়ে বলল, আজ না পড়ি? ইভান হেসে বলল, আচ্ছা, কালকে তো ছুটি, এখন খেলো। আহনাফ বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। জ্যোতি চোখের পানি ফেলতে ফেলতে চোখ ফুলিয়ে ফেলেছে। বাকিরা অবাক হয়ে তামাশা দেখছে। তাদের সাথে বসে অরুণিকাও সেই তামাশা দেখার সঙ্গ দিচ্ছে। আহনাফ জ্যোতিকে বলল, দাঁড়াও প্লিজ, এভাবে আমার পায়ের সামনে বসে থেকো না। জ্যোতি ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন বুঝতে পারছো না? তোমার মতো ন্যাকা বোকা মেয়ের সাথে আমি সম্পর্কে জড়াতে ইচ্ছুক নই। আমি ন্যাকা বোকা? আহনাফ বিরক্ত হয়ে বলল, এটা কেমন অভ্যাস? কিছু হলেই পায়ে ধরে ফেলো। তোমার কি কোনো ব্যক্তিত্ব বোধ নেই? এতগুলো ছেলের সামনেও তোমার এসব পাগলামো বন্ধ হচ্ছে না? তুর্য বলল, ভাই, মেয়েটা তোকে ভালোবাসে। সম্পর্কে গেলে সমস্যা কোথায়? আহনাফ চোখ বড় বড় করে তুর্যের দিকে তাকালো। এবার ইমন বলল, মেনেই নে ভাই, কত মাস ধরে তোর পেছনে পড়ে আছে। তাহমিদ বলল, হয়তো যদি তোকে সত্যি ভালোবাসে। আহনাফ চেঁচিয়ে বলল, ভালোবাসে না, পাগল হয়ে গেছে। আর আমি ওর পাগলামোগুলো নিতে পারছি না। আহনাফ ধাক্কা দিয়ে জ্যোতিকে ঘর থেকে বের করে দিল। ইভান বলল, আমি বুঝি না এই মেয়েগুলোর সমস্যা কি। ইমন বলল, তুই বুঝবি না ভাই, এগুলোকে ভালোবাসা বলে। জ্যোতি আর্নাফকে অনেক ভালোবাসে, আমি ওর অনুভূতিটা বুঝতে পারছি। এবার আরাব বলল, যদি একা ভালোবাসলে কি হবে? আহনাফ ওকে ভালোবাসে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, তোদের জোরাজুরিতেই আহনাফ ওর সাথে বন্ধুত্ব করেছে। আর তোরা জ্যোতির সামনে আহনাফের বিরুদ্ধে কেন ছিলি? এখন মেয়েটা আরো সাহস পেয়ে যাবে। ইভান বলল, ভাই, এই মেয়ের যন্ত্রণাগুলো আর নিতে পারছি না। আনাপ, তুই একবার সম্পর্কটা শুরুই করে দেখ। ভালো না লাগলে বের হয়ে আসবি। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, শুধুই বন্ধুত্ব করেছি, তাতেই দিনে 100 বার ফোন দিয়ে আমার মাথাটা নষ্ট করে ফেলে। যখন তখন ভিডিও কল দেয়। এখনই চাচা চাচি মহল্লার অনেকেই ধরে নিয়েছে ও আমার গার্লফ্রেন্ড। সম্পর্কে গেলে সবাই ভাববে একেবারে বিয়েই করে ফেলেছি। পুরো রাত ইমন আর তুর্যের অদ্ভুত সব ভালোবাসার যুক্তি, তাহমিদ ইভানেরও সেই যুক্তিকে সমর্থন করা, আনাফকে জ্যোতির সাথে সম্পর্কে যাওয়ার ব্যাপারে এক প্রকার বাধ্য করে দিয়েছে। শেষ রাতে সবাই যার যার যুক্তি দেখিয়ে ঘুমোতে গেলে আহনাফ চুপচাপ উঠে একপাশে দাঁড়ালো। আরাফ তার কাঁধে হাত রেখে বলল, মাঝে মাঝে আমাদের মন যা চায় পরিস্থিতি তার অনুকূলে থাকে না। আমি জানি তুই কি চাস। আহনাফ আরাফের হাত সরিয়ে দিয়ে বলল, না আরাফ, আমি ওসব চিন্তাও করি না। সম্ভব না ওটা। দেখছিস, তুই বুঝেছিস। আমি বোঝাতে চেয়েছি, কারণ আমি যা ভাবছিলাম সেটাই তুই চাস।
আহনাফ আরাফের দিকে তাকালো। আরাফ বলল, অন্যের দেখানো স্বপ্ন আর নিজের দেখা স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য। আহনাফ অরুণিকার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, মাঝে মাঝে অন্যের দেখানো স্বপ্নগুলোই নিজের স্বপ্ন হয়ে যায়, তখন আর নিজ থেকে স্বপ্ন দেখতে ইচ্ছে করে না। পরের দিন আহনাফ জ্যোতিকে হ্যাঁ বলে দেয়। জ্যোতিও আহনাফের সম্মতি পেয়ে অনেক খুশি হয়। সে এর পরের দিন নিজের হাতে নাস্তা বানিয়ে আহনাফদের বাসায় চলে এলো। সবাইকে নিজ হাতে খাইয়ে দিল। ইভান, তাহমিদ আর আরাফ জ্যোতির পাগলামো দেখে একপাশে সরে বসলো। এদিকে অরুণিকা আহনাফের কাছে এসে বলল, আরাফ, ফোনা আপু কি এখন থেকে আমাদের সাথে থাকবে? জ্যোতি আহনাফের বাহু নিজের হাতের সাথে জড়িয়ে নিয়ে বলল, না বাবু, এখন না, তবে খুব শীঘ্রই। আহনাফ হাত ছাড়িয়ে নিয়ে বলল, যেখানে সেখানে গায়ে পড়া উচিত না, এগুলো সুন্দর দেখায় না। যেখানে সেখানে কোথায়? আমরা তো এখন তোমার বাসায়। আহনাফ দীর্ঘশ্বাস ছাড়ল। আরাফও মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে। আহনাফ কতটা চাপা স্বভাবের আর বাস্তবতা মেনে নেওয়ার জন্য সে নিজের অনুভূতি আর ইচ্ছেগুলোকে কিভাবে ত্যাগ করতে পারে তা আজ আরাফ আরো স্পষ্টভাবে বুঝেছে। আরাফ মনে মনে বলে, এখন কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমি চাই ভবিষ্যতের সুখটা যাতে আহনাফের নামেই থাকুক। এদিকে ভালোবাসার ঢেউ এক পাশে আছড়ে পড়তে না পড়তে অন্য পাশে ওরও এর স্পর্শ দিয়ে গেল। ইমনের হাস্যকর কথাবার্তা, বড়দের শ্রদ্ধা করা, সবাইকে বিনা বাক্যে সাহায্য করা সায়ন্তীর মনে দাগ কেটে দিয়েছে। সে হয়তো ইমনকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু ইমনের মনে তো মাওসিয়াতের বসবাস। আর মাওসিয়াত ডুবে আছে ইভানের ভাবনায়। তাদের অনুভূতির চতুষ্কোণ একই শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে। আর এমন অনুভূতির জন্ম হওয়া একটা সম্পর্কের জন্য বড্ড ক্ষতিকর। শেক্সপিয়ার বলেছিলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। এই কথাটা সত্য প্রমাণ করে দিয়েছে মাওসিয়াত আর সায়ন্তনী। সায়ন্তনী তার ভালো লাগার কথা ইমনকে জানানোর সাহস পাচ্ছে না, কিন্তু মাওসিয়াত মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, যা হওয়ার হোক সে তার ভালো লাগার কথা ইভানকে জানাবে। আজ কলেজের ক্লাস শেষ করে মাওসিয়াত ইভানের সামনে এসে দাঁড়ালো। ভাবলো আজই সব জানিয়ে দিবে। তখনই ইভান মুচকি এসে তাকে বলে, চলো আজ তোমাকে বাসায় নিয়ে যাই। মাওসিয়াত খুশি হয়ে বলল, আজ তুমি তোমার বাসায় নিমন্ত্রণ করছো? হ্যাঁ, ইমন তোমার সাথে দেখা করতে চেয়েছে। শুধু এই জন্য? আর ও তো দেখা করতে চেয়েছে, কিন্তু একবারও যোগাযোগ করেনি। আরে ও উল্টো তোমার উপর অভিমান করে বসে আছে। কেন? আমি কি করেছি? ওই যে তুমি ওর সাথে যোগাযোগ করোনি। মাওসিয়াত হেসে বলল, অভিমানী খেলোয়াড়, আমি তো কারোর সাথেই রাখিনি যোগাযোগ। তারপর মাওসিয়াতকে লাজুক হেসে বলে, শুধু তোমার সাথে আমার সব যোগাযোগ। ইভান কথাটা শুনে ভ্রু কুচকে তাকায়। এদিকে বাসায় ঢুকতেই ইমন মাওসিয়াতকে অরুণিকার সাথে খেলতে দেখে অবাক হয়। মাওসিয়াত ইমনকে দেখে বলে, কেমন আছো ইমন? ইমন মাওসিয়াতের সামনে এসে বসে আর মাওসিয়াত গালে হাত রেখে বলে, তুমি নাকি আমার সাথে অভিমান করেছো? ইমন আর চোখে ইভানের দিকে তাকায়, তারপর বলে, তুমি তো একবার আসোনি এদিকে, আমি কি তোমার বাসায় যেতে পারবো বলো? তখন আঙ্কেল আন্টি কি না কি ভেবে বসে থাকবে। মাওসিয়াত হেসে বলে, আমার মা অনেক মিশুক মানুষ, আর বাসায় কে আসে না আসে এসব দেখার মতো সময় বাবার নেই। ভাবছি তোমাদের সবাইকে একদিন বাসায় দাওয়াত করব, মা ইভানকেও দেখতে চায়। কথাটা বলে মাওসিয়াত ইভানের দিকে তাকালো। ইমন গলা খাকারি দিয়ে বলে, বাকিদের দেখতে চায় না। মাওসিয়াত মাথা নেড়ে বলল, আরে না, আমি তো ইভানের কথাই মাকে বলেছি, ও তো এখন আমার সাথে একই কলেজে পড়ছে। তখনই তাহমিদ আবার সাজিয়ে বলল, হয়তো যদি তোকে সত্যিই ভালোবাসে। ইমন, তুই ফ্রেশ হয়ে আয়, সবাই খেতে বসো। মাউসিয়া, তুমিও আসো, ব্যাচেলর সংসারে রাঁধুনির রান্না খেয়ে দেখো। তুর্য শতাব্দীকে ডেকে নিয়ে এসেছে। শতাব্দী মাওসিয়াতকে বলে, মিষ্টি মশাই, মিষ্টি ছাড়া খাবারে ভীষণ ঝালও দেয়, একেবারে মুখ জ্বালিয়ে দেবে। অরুণিকা বলল, শতপু, তাহমিদ তো ইচ্ছে করেই মরিচ বেশি দিয়েছিল। তাহমিদ অরুণিকার মুখ চেপে ধরে বলে, অরুণিকা, বেশি কথা বলছো তুমি। মাওসিয়াত অরুণিকাকে তার কাছে টেনে এনে বলে, আমাকে কানে কানে বলো। অরুণিকা উঠে জোরে জোরেই বলে,
শতপু ওই দিন স্কুল থেকে ফেরার সময় তার বন্ধুর সাথে হাসছিল তাই। শতাব্দী অবাক হয়ে তাহমিদের দিকে তাকালো। তাহমিদ আমতা করে বলল। মোটেও না। ইমন বলল। আমি বলছি। তাহমিদ চোখ গরম করে ইমনের দিকে তাকালো। ইমন সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল। শতাব্দী, তুমি তোমার ছেলে বন্ধুর সাথে হাসছিলে, এই জন্য সেই মরিচের শাস্তি পাওনি। শাস্তি পেয়েছো তাহমিদকে দেখো না দেখা বান করে চলে এসেছিলে তাই। শতাব্দী গোমরা মুখে তাহমিদকে বলল। আমি মায়ের দিব্যি করে বলছি, আমি তোমাকে দেখিনি, হয়তো তোমার মনে হয়েছিল। তাহমিদ খাবারের বাটি নিয়ে উঠে একপাশে গিয়ে দাঁড়ালো। শতাব্দী মনে মনে বলল। মিষ্টি মশাই, তুমি বিনা অপরাধে আমাকে শাস্তি দিয়েছো, দাঁড়াও আমিও তোমাকে ঝাল খাইয়ে ছাড়বো। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষে শতাব্দী আর মাওসিয়াত বসে অনেক গল্প করলো। আর তাদের গল্প শুনতে লাগলো অরুণিকা। বিকেলে মাওসিয়াত নিজের সবার জন্য চা বানালো। চায়ের কাপ সবার হাতে দেওয়ার পর মাওসিয়াত ইভানের পাশে বসে ফিসফিস করে বলল। তোমার জন্য আলাদাভাবে বানিয়েছি। ইভান ভ্রু কুঁচকে বলল। চা আবার আলাদা হয় কিভাবে? তুমি বুঝবে না। মাওসিয়াত মনে মনে হাসলো আর বলল। প্রেম দিয়েছি, প্রেম, বোকা ছেলে। এদিকে ইমন, ইভান আর মাওসিয়াদের দিকে তাকিয়ে রইল। ইমনের চোখ অনুসরণ করলো আরাফ আর তাহমিদ। এরপর মাওসিয়াত সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ইভানের হাত ধরে বলল। চলো, আমাকে বাসায় নামিয়ে দেবে। ইমন বলে উঠে। আমি নামিয়ে দিয়ে আসি, চলো। সেই সুযোগে তোমার বাসাটাও চিনে নিতে পারবো। মাওসিয়াত ইভানের দিকে তাকায়। সে চাইছে ইভান বলুক সে নিজেই যাবে, কিন্তু ইভান বলল। ইমন, নামিয়ে দিয়ে আসো। মাওসিয়াত বলল। না না, ও তো মাত্র বাসায় এসেছে, এখন একটু বিশ্রাম নিক। ইমন মাওসিয়াতের হাত ধরে তাকে টেনে বাইরে নিয়ে গিয়ে বলে। আমি একদম প্রস্তুত। মাওসিয়াত ইভানের দিকে এক নজর তাকিয়ে ইমনের সাথে বেরিয়ে পড়ে। পুরো রাস্তা ইমন মাওসিয়াতের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করে গেছে, কিন্তু মাওসিয়াত তেমন কোনো জবাব দেয়নি। ইমন বরাবরই দমে যাচ্ছিল, কিন্তু পরক্ষণে অন্য বিষয়ে কথা বলে মাওসিয়াতের হাসি দেখার অপেক্ষা করতে লাগলো। কিন্তু মাওসিয়াতের দৃষ্টি রাস্তার চলন্ত গাড়িগুলোর দিকে আটকে আছে। ইমন তাকে বাসার সামনে নামিয়ে দিয়ে বলল। তোমার হাসিটা অসম্ভব সুন্দর। আজ আমি সেই হাসি দেখার কত চেষ্টা করেছি, কিন্তু পুরো রাস্তায় তুমি অন্যমনস্ক হয়ে বসেছিলে কেন মাউসিয়াত? মাওসিয়াত ভ্রু কুঁচকে বলল। কোথায়? আমি তো তোমার সব কথা শুনেছি। তাহলে উত্তর দাও, আমার প্রশ্নের উত্তর দাও। মাওসিয়াত কপাল ভাঁজ করে বলে। প্রশ্ন? কিছুক্ষণ আগে করলাম, তুমি কি রাজি আছো? মাওসিয়াত কিছুক্ষণ ভেবে বলে। হ্যাঁ হ্যাঁ, রাজি আমি। যদিও সে কিছুই শুনেনি, কিন্তু সে ইমনকে তা বুঝতে না দেওয়ার জন্যই মিথ্যে বলল। ইমন মাওসিয়াতের উত্তর শুনে হাসে আর বলে। তাহলে আগামী শুক্রবার দেখা হবে। মাওসিয়াত মাথা নেড়ে বাসায় ঢুকে পড়ে। আর ইমন মাওসিয়াতের কাছ থেকে বিদায় নেওয়ার পরও এখনো সেই রাস্তায় দাঁড়িয়ে আছে। সে মাওসিয়াতের ঘরের বারান্দার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এখন কি মাওসিয়াত বের হয়ে দেখবে সে দাঁড়িয়ে আছে কিনা। প্রায় 10 মিনিট হয়ে গেল, মাওসিয়াত আর বারান্দায় আসেনি। ইমনও দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটতে লাগলো। একপাক্ষিক ভালোবাসাগুলো অনেকটা যন্ত্রণাদায়ক। এই ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা একটা মানুষকে তার নিজস্ব স্বীকৃতি থেকে অনেক দূরে ঠেলে দেয়। সেদিনের পর থেকে ইমন কেমন যেন চুপচাপ হয়ে যায়। সে রাত দিন তার চোখে মাওসিয়া তার ইভানের একে অপরের দিকে তাকিয়ে থাকাটা ভাসতে থাকে। সে কোনোভাবেই সেই মুহূর্তটা ভুলতে পারছে না। 1 সপ্তাহ পর শুক্রবার বিকেলে ইমন মাওসিয়াতকে তার ভালো লাগার কথা বলে দেয়। তবে মাওসিয়াত কোনো উত্তর না দিয়ে বাসায় চলে যায়। পরের দিন সকালে কলেজের জন্য বের হওয়ার সময় মাওসিয়াত ইমনের মুখোমুখি হলো। মাওসিয়াত তাকে দেখেও না দেখার ভান করে চলে আসতে যাবে, তখন ইমন তার হাত ধরে বলে। তুমি বলেছিলে রাজি আছো, তাহলে গতকাল চুপচাপ চলে এসেছো কেন? মাওসিয়াত বলে। আমি ওই দিন তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনিনি। তাহলে মিথ্যে কেন বলেছো? সেদিনই এই কথা বলতে পারতে। এখন তুমি আমার মনে তো একটা আশা জাগিয়ে দিয়েছো। মাওসিয়াত বলে। তুমি যাও ইমন, এই মুহূর্তে আমার বাসার সামনে কেন এসেছো? কেউ দেখলে কি মনে করবে? তুমি বলেছো তোমার মা অনেক মিশুক মানুষ। তুমি সত্যিটাই বলবে, বলবে আমি তোমাকে অনেক ভালোবাসি সেই শুরু থেকেই।
কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তাহলে ইভান ভাইয়াকে ভালোবাসো, তাই না? মাসিয়াত কোনো উত্তর না দিয়ে একটা গাড়ি দাঁড় করিয়ে চলে গেল। আর ইমন সেখানে চুপ করে দাঁড়িয়ে রইল। মনে মনে বলল, সেদিন আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি, ইচ্ছে করে ওই কথা বলেছি। মাউসিয়াত, এখন তুমি আমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে। তুমি আমার মনে মিথ্যে আশা জাগিয়ে কখনই নিজেকে ভালো রাখতে পারবে না। তোমার এই ভাবনায় আবার আমাদের এক করবে, কিন্তু আমি আর তোমার কাছে আসবো না, তুমি নিজেই আমার কাছে আসবে।